এডু পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে ফ্রি লাইভ ক্লাসটা আছে সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত ক্লাস, এবং যে অধ্যায়টা আমরা মূলত বাছাই করছি সেটা হচ্ছে তথ্য উপাত্ত। এখন প্রশ্ন হতে পারে তোমাদের যে কেন স্যার এতগুলা অধ্যায় থাকতে কেন তথ্য এবং উপাত্ত এই অধ্যায়টা আপনারা বাছাই করলেন? এটার মেইন কারণ হচ্ছে তথ্য এবং উপাত্ত তোমরা কিন্তু 6 থেকে 8 অথবা 10 প্রত্যেকটা শ্রেণীতে এই চ্যাপ্টারটা আছে। তার মানে এই চ্যাপ্টারটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এবং আজকের যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে তথ্য এবং উপাত্ত। সো তথ্য এবং উপাত্ত এই বিষয়টাকে যাওয়ার আগে তোমরা আমাকে বলো, এই তথ্য এবং উপাত্ত দুইটা কি সেম জিনিস, সেম ক্যাটাগরি? সবাই একটু আমাকে জানাও, চাইলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তথ্য এবং উপাত্ত এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? তথ্যর যেটার ইংরেজি প্যাটার্ন বা ইংরেজি নাম সেটা হচ্ছে ইনফরমেশন, এবং উপাত্ত যেটার ইংরেজি নাম হচ্ছে ডাটা। তার মানে আমরা একটা কথা বলতে পারি, তথ্য এবং উপাত্ত অবশ্যই পার্থক্য আছে। তথ্য মানে ইনফরমেশন, ইনফরমেশন মিন্স যে তুমি একটা জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছ। এখন পরীক্ষা দেওয়ার সময় তুমি তোমার বাবা মাকে বললা যে আব্বু অথবা আম্মু, এই যে আমি একটা কেন্দ্রে পরীক্ষা দিতে যাব, এই কেন্দ্রের নাম কি, অথবা কেন্দ্রটা কোথায়, কোথায় আমি পরীক্ষা দিব। তখন তোমার বাবা অথবা মা তোমাকে বললো যে কেন্দ্রটা হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। তার মানে কি, এটা একটা তথ্য দিল। এখন যদি বলা হয় যে তোমার বাবাকে যে আচ্ছা আমি কত নাম্বার বা কত নাম্বার বেঞ্চে আমি বসতে হবে, আমি সেটা জানি না। তো সেটা জানার জন্য তোমার কি করতে হবে? অবশ্যই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে যেতে হবে, অথবা অনলাইনে যদি সিট প্ল্যানিং থাকে তখন সিট প্ল্যানিং দেখে তোমার সিট প্ল্যানিংটা কি করতে হবে? বসতে হবে। তো এই যে সিট প্ল্যানিংটা যেখানে তুমি বসে আছো সেটা হচ্ছে উপাত্ত বা ডাটা। যেমন ধরো তুমি কত নাম্বার সিরিয়াল আছো, 3 নাম্বার সিরিয়ালের বেঞ্চে তুমি বসে পরীক্ষা দিচ্ছ, এটা হচ্ছে উপাত্ত। তথ্য হচ্ছে তুমি যে কলেজে গেছো, গিয়ে কোন কলেজে গেছো, কলেজটা কোথায়, সেটা হচ্ছে ইনফরমেশন বা তথ্য। ক্লিয়ার সবাই? আমি আপাতত জানি যে ক্লিয়ার। আচ্ছা, সো তথ্য এবং উপাত্তর যদি বলা হয় কোন কোন কাজে তথ্য এবং উপাত্ত ব্যবহার করা হয়, আমরা যদি জানি যে তথ্য উপাত্ত এটা কোন কোন কাজে ব্যবহৃত হয়। এই যে একটা চিত্র বা ডায়াগ্রাম তোমরা দেখতেছো, এখানে কিন্তু অনেকগুলা জিনিস লক্ষ্য করা যায়। 1 নাম্বার জিনিস হচ্ছে লেখো, মানে আয়ত লেখো হতে পারে, পায় লেখো হতে পারে, পায় চিত্র হতে পারে বহুভুজ। তার মানে আমরা শেয়ার মার্কেটিং এর ক্ষেত্রেও, অথবা একটা ক্রিকেট ম্যাচ যখন ক্রিকেট খেলতেছে, কে কত বলে কত রান নিচ্ছে, এগুলো কিন্তু আমরা এই তথ্য এবং উপাত্তের মাধ্যমে জানতে পারবো। ঠিক আছে, ওকে, চলো এবার আসি। আমি তো আমার মুখের ভাষায় বললাম যে তথ্য এবং উপাত্ত কি, একটু বইয়ের ভাষায় যদি আমরা একটু বলি যে উপাত্ত কি, বলছে কোন ঘটনার অসংগঠিত বা বিচ্ছিন্ন অবস্থা যা থেকে সরাসরি কোনো সিদ্ধান্ত পৌঁছানো যায় না, সরাসরি কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না, এটি হলো তথ্যের কাঁচামাল। উপাত্ত হতে পারে সংখ্যা, শব্দ, ছবি, ভিডিও, অথবা যে কোনো চিহ্ন উপাত্ত হতে পারে। এটি হচ্ছে উপাত্ত। যেমন তোমার রোল নাম্বার কত, তোমার রোল নাম্বার স্কুলে বা কলেজে হতে পারে ধরো 3 হতে পারে। তোমার বয়স কত হতে পারে, তোমরা যেহেতু ক্লাস 8 এ, হয়তোবা তোমাদের অনেকের বয়স হতে পারে তোমার 14 অথবা 13। তোমার উচ্চতা কত হতে পারে, তোমার উচ্চতা হতে পারে ধরো 7। শ্রেণীর শিক্ষার্থীর নাম বা এরকম শিক্ষার্থীর নাম কি হইতে পারে তোমার, যেমন আমি একটা র্যান্ডমলি নাম দিলাম, সেটা হচ্ছে ধরো রাফিয়া বা রাফা। এই যে নামগুলো আছে, তার মানে এইটাকে ইন্ডিভিজুয়ালি এক একটাকে বলা হইতেছে উপাত্ত। ওকে, এবার আসো আমরা একটু আবার দেখি উপাত্তর পর কি বলছে। উপাত্ত বলছে তথ্য, যেটা হচ্ছে ইনফরমেশন। ঠিক আছে, তথ্য বা ইনফরমেশন। তথ্য হলো সুসংগঠিত, প্রক্রিয়াজাত এবং অর্থপূর্ণ উপাত্ত। তার মানে এটার অবশ্যই একটা অর্থ থাকবে। ওই যে আমি শুরুর দিকে বলছিলাম যে সব সময় তুমি কোন একটা কলেজে তুমি যাচ্ছ, কোন একটা ঠিকানা, এই
এটা কি একটা তথ্য, মানে কোথায় তুমি যাচ্ছ, এটাও একটা তথ্য। সো অর্থপূর্ণর একটা অবস্থা থাকতে হবে এবং উদ্দেশ্য থাকতে হবে, সেটার অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য ছাড়া কোনো তথ্য গেদার করে না। কোন সিদ্ধান্ত পৌঁছে যায় উপাত্তকে সুবিন্যস্ত এবং অর্থপূর্ণভাবে সাজালে সেটাকে বলা হইতেছে তথ্য। তার মানে তথ্য কিন্তু ডিপেন্ড করে উপাত্তের উপর, ঠিক তেমনি উপাত্ত ডিপেন্ড করতেছে তথ্যের উপর। তার মানে তথ্য এবং উপাত্ত দুইটা একটার সাথে আরেকটা কি আছে, অবশ্যই লিঙ্ক আপ আছে। ক্লিয়ার সবাই? ওকে ওকে, এই যে নিবিড় সম্পর্ক, তার মানে লিঙ্ক আপ যেটা বলছি, এটা আমি উপাত্তের প্রক্রিয়া তথ্য পরিণত হয়। উপাত্তের প্রকার ভেদ, চলো এবার আসি উপাত্তের প্রকার ভেদ। উপাত্তের প্রকার ভেদ আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে মাধ্যমিক। প্রাথমিক মানে কি? প্রাথমিক মানে হচ্ছে একদম শুরুর দিকে, প্রাথমিক শুরু। মাধ্যমিক মানে কি? মানে হচ্ছে মাঝখান বরাবর। তার মানে প্রাথমিকটা বলছে যে উপাত্ত গবেষক বা সংগ্রহকারী সরাসরি উৎস থেকে সংগ্রহ করেন তাকে বলা হইতেছে প্রাথমিক। যেমন ধরো তুমি তোমার শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীর উচ্চতা মেপে সংগ্রহ করতেছো সরাসরি। তার মানে আমি কি করতেছি, আমি হচ্ছে একজন শিক্ষক, আমি তোমাদের শিক্ষক। এখানে 5-6 জন বা 10-15 জন স্টুডেন্ট আছে আমার কোচিং এ। এখন এই কোচিং এর মধ্যে আমি চাচ্ছি যে ইন্ডিভিজুয়ালি এক একজন করে আমি উচ্চতা মাপবো। এই যে আমি উচ্চতা মাপতেছি, ডিরেক্ট তোমার সাথে আমার কি আদান প্রদান চলতেছে, এটাকে বলা হইতেছে প্রাথমিক উপাত্ত। এবার আসো মাধ্যমিক উপাত্ত। মাধ্যমিক মানে যে উপাত্ত পূর্বে অন্য কারো দ্বারা সংগৃহীত হয়েছে এবং প্রকাশিত হয়েছে বা গবেষক তাই হচ্ছেন মাধ্যমিক। যেমন ধরো সংবাদপত্র। একটা উদাহরণ যদি বলা হয়, সংবাদপত্র জিনিসটা কিরকম হইতে পারে? সংবাদপত্র হচ্ছে যখন, আচ্ছা কথা কি আমার ক্লিয়ারলি শুনতে পারতেছো সবাই? সবাই কি ক্লিয়ারলি, নাকি কথা কেটে যাচ্ছে? আমাকে একটু জানাও তো। যদি কেটে যায় তাহলে অবশ্যই আমি একটু ক্লিয়ার করব আর কি লাইভটা। ঠিক আছে? ওকে, তাহলে আমি কি বললাম সেটা হচ্ছে মাধ্যমিক যে উপাত্তটা আমি বললাম সেইটা কি একজনের থেকে আসে না, সেটার আসতে হইলে অবশ্যই কি কয়েকজনের মাধ্যমে আসে, সেটা হচ্ছে মাধ্যমিক। যেমন ধরো সংবাদপত্র। সংবাদপত্র কি, আমি একটা সংবাদপত্র পড়তেছি, সংবাদপত্র কি আমি ডিরেক্টলি পড়তেছি, নাকি একটা ঘটনা ঘটছে তারপর আমি সংবাদপত্র পড়তেছি? অবশ্যই একটা ঘটনা ঘটছে দেন আমি সংবাদপত্র পড়তেছি। এটাকে বলা হইতেছে মাধ্যমিক, মানে ইনডিরেক্টলি কোনো কিছু পাওয়া বা পেতে হলে কষ্ট করতে হয়। ঠিক আছে? যেমন ধরো আবহাওয়া। আবহাওয়া কি হইতেছে, আবহাওয়াবিদ যারা আছে তারা কিন্তু কি করে, গণনা করে, বা তার আবহাওয়াবিদরা বৃষ্টি হবে নাকি হবে না সেটার কি করতেছে, ডিপেন্ড করতেছে। কার উপর ডিপেন্ড করতেছে? আবহাওয়ার উপর। এখন এই যে আবহাওয়া একটা ডাটা নিয়ে যাচ্ছে তার আবহাওয়াবিদের একটা গবেষণাগারে, তখন আমরা আবার পাইতেছি কি খবরে আসতেছে, সেটাই হচ্ছে মাধ্যমিক উপাত্ত। ঠিক আছে? দেন এইখানে আসো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা একটু পড়বো, যেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণী। সো আমি একটু বোর্ডে চলে যাই। গণসংখ্যা নিবেশন সারণী বলতে কি বুঝাইছে আমি যদি একটা দেখাই তোমাদের। গণসংখ্যা নিবেশন সারণী। তো গণসংখ্যা নিবেশন সারণীর মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে পরিসর। কি আছে? পরিসর। তো তোমাদের বই আমি জানি না পরিসর ডিরেক্ট পরিসর দ্বারা প্রকাশ করছে নাকি। নরমালি পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? আর দ্বারা। তো পরিসরের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি সরগ হচ্ছে 1। এটা হচ্ছে পরিসরের সূত্র, একদম ইজি পরিসরের সূত্র। সর্বোচ্চ মান, ধরো আমি একটা মান দিতে চাইতেছি, সেটা হচ্ছে 22, 10, 9, 25, এখানে দিলাম ধরো 30। তাহলে এই যে সংখ্যা কয়েকটা, এই সংখ্যা কয়েকটা সর্বোচ্চ মান কত? সেটা হচ্ছে 30। তার মানে 30 বিয়োগ সর্বনিম্ন কত? সর্বনিম্ন হচ্ছে 9 যোগ হচ্ছে 1। তো 30 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে কত? 21 যোগ 1 সমান সমান 22। এইটা হচ্ছে মানে পরিসরের সূত্রের
সূত্র এবং এভাবে অ্যান্সারটা লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পরিসরের। তো দেন আমরা আসো এইখানে পরিসর আমরা বের করলাম। এবার পরিসর নির্ণয়ের আরেকটা সূত্র, সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কি জিনিস? শ্রেণীব্যাপ্তি যদি আমি একটু বুঝাই তোমাদেরকে, সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, অথবা তুমি চাইলে পড়তে পারো শ্রেণী ব্যবধান। মানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এই যে ডিফারেন্সটা আছে, পার্থক্যটা আছে, এটাকে বলা হইতেছে শ্রেণীব্যাপ্তি। সো 10 থেকে 20 ডিফারেন্ট কত? সেটা হচ্ছে কত? 10। 20 থেকে 30 অথবা 21 থেকে 30, সেটা ডিফারেন্স কত? 10। তার মানে এইভাবে আমরা কি করতে পারি? শ্রেণীব্যাপ্তি ইজিলি বের করতে পারি। এখন শ্রেণীব্যাপ্তি বের করার জন্য আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। কিভাবে তুমি শ্রেণী সংখ্যাটা নির্ণয় করবা? তো শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য এখানে একটা সূত্র আছে, সেটা কি? পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি। এখন পরিসর কি এটা আমরা জানি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। তার মানে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন, আমি আবার একটু দেখাচ্ছি, যোগ হচ্ছে কি 1। এখন যেই একটা ধরো সংখ্যা সর্বোচ্চ হইতে পারে 20 মাইনাস সর্বনিম্ন ধরো হইতে পারে ধরো 10, যোগ হচ্ছে 1, তার মানে 20 থেকে 10 যোগ হচ্ছে 1, তার মানে 11। তার মানে এখানে কি হবে? পরিসর হচ্ছে 11। আর শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি তুমি তোমার যে প্রশ্ন দেওয়া থাকবে, যেমন ধরো 10 থেকে 20, 20 থেকে 30, এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10, তার মানে শ্রেণী ব্যবধান। তো 11 ভাগ 10 যেটা হয়, এটাই হচ্ছে অ্যান্সার। এবং এইখানে অবশ্যই অবশ্যই একটা পূর্ণ সংখ্যাতে আসতে হবে। সবাই আমার মোটামুটি মনে হয় তোমরা বুঝতে পারছো এই যে পরিসর এবং কিভাবে শ্রেণী সংখ্যাটা বের করে। এবং তোমরা কি আসলে এই লিঙ্কটা কারো কাছে শেয়ার দিচ্ছ? একটু জানাও তো, কমেন্টে জানাও যে এই লিঙ্কটা কি কারো কাছে শেয়ার দিচ্ছ, এবং সাথে করে এডু পরিবারটাকে কিভাবে আরো একটা বড় প্ল্যাটফর্মে নেওয়া যায় সেটাও একটু চেষ্টা করো তোমরা। এবং যারা জুমে আমাদের সাথে জয়েন আসো বা নাই আর কি এখনো, কারণ জুমে আসলে আমরা আজকে ক্লাস নিচ্ছি না, আমরা মূলত আমাদের যারা স্টুডেন্টরা আছে তারাও ফেসবুক লাইভে ঢুকেই দেখতেছে। সো আমাদের স্টুডেন্ট যারা আছো তারা একটু কষ্ট করে এটাকে কিভাবে আরো শেয়ার বাড়ানো যায় সেটা একটু চেষ্টা করো, দয়া করে কষ্ট করে। ঠিক আছে, সো চলো আমরা আবার পড়ায় ফিরে যাই। সেটা হচ্ছে এই যে দেখছো পরিসর কত? 31, শ্রেণীব্যাপ্তি কত? 5। শ্রেণীব্যাপ্তি 5 মানে হচ্ছে ওরা ধরছে 1 থেকে 5, 1 থেকে 5, এই জন্য কি শ্রেণীব্যাপ্তি 5। তো শ্রেণীব্যাপ্তি যদি 5 হয়, তার মানে আমরা যদি ধরি পরিসর, পরিসর কত ধরছে? 31, তার মানে 31 ভাগ 5, এটার অ্যান্সার হয় 6.2। আমি কি বলছি? এখানে কখনো 6.2 যেটা আছে এটার অ্যান্সার দশমিক আকারে আসবে না, এখানে অবশ্যই অ্যাপ্রক্সিমেটলি বাদ দিয়ে একটা পূর্ণ সংখ্যা আসতে হবে, সেটা হচ্ছে 7। ঠিক আছে, ওকে। এবার আসো গণসংখ্যা নিবেশন সারণী। দেখো আমার ব্যাকগ্রাউন্ড চিত্রে, ফিগারে তোমরা দেখতেছো অনেকগুলো কি আছে? ট্যালি চিহ্ন আছে। অনেকেই হয়তোবা জানো যে ট্যালি চিহ্ন কি, আবার অনেকেই জানো না ট্যালি চিহ্ন কি। যারা আসলে এই সময় আইসা ট্যালি চিহ্ন কি এটাই জানো না, তাদের জন্য খুবই খুবই মানে তারা খুবই দুঃখজনক আর কি ব্যাপারটা, যে আসলে ট্যালি চিহ্ন তোমরা বুঝো না। বাট ট্যালি চিহ্ন জিনিসটা হচ্ছে কি, যে একটা গণসংখ্যা, একটা সংখ্যা ধরো 10টা সংখ্যা আছে র্যান্ডমলি, একটা সংখ্যা বারবার দেওয়া আছে, এখন ওই একটা সংখ্যা কয়বার দেওয়া আছে ওইটা গণসংখ্যা হিসাবে কি করা যায়? নির্ণয় করা যায়। ঠিক আছে, দেখো এখানে বলছে ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। প্রতিটি উপাত্ত নির্দিষ্ট শ্রেণীতে পড়ে। প্রতি মান গণনার জন্য শ্রেণীর পাশে ট্যালি চিহ্ন বসাতে হয়, মানে একটা দাগ বসাইতে হয়। 5টি ট্যালি চিহ্ন লেখার পর, এটা আমরা জানি প্রথম 4টি এভাবে লিখতে হয়, 4টা দাগ। 5 বারের যখন লিখবা তখন একটা এভাবে কাটতে হয়। যেমন ধরো এখানেই কাটছে, এখানে কিভাবে কাটছে? এই যে একটু হোয়াইট কালার নেই, দাঁড়াও, আচ্ছা হলুদ। ধর এই 1 2 3 4 5 বেসিক, এগুলা বেসিক। ঠিক আছে, তার 5টা হচ্ছে এটা টানতে হয় এবং আড়াআড়ি গুণ করতে হয়। লেখচিত্রটা আমি ক্লাসের লাস্টে বুঝাবো, লেখচিত্রটা কিভাবে লেখচিত্র করতে হয়। তবে এই যে লেখচিত্র যেটা আছে, এই লেখচিত্রটা কি? এখানে 2টা লেখচিত্র আছে। কমেন্ট আমাকে জানাও একটু কষ্ট করে, 2টা লেখচিত্র কি কি লেখচিত্র এখানে দেওয়া আছে। দেখি কমেন্টের রেসপন্স কেমন তোমাদের। ওকে,
আয়তলক এগুলো পরে আমি বুঝাবো নি, আগে একটু আমরা এইখানে চলে যাই। পাই চিত্র পরে এই যে কেন্দ্রীয় প্রবণতা, দেন আমি লাস্টের দিকে এগুলা বুঝাবো, কারণ এগুলা হচ্ছে একটু ইম্পর্টেন্স এবং একটু ভালো করে বুঝাইতে হবে। কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রীয় প্রবণতা মানে হচ্ছে দুইটা প্যাটার্ন থাকে। একটা হচ্ছে একটা মানকে বা কয়েকটা নির্দিষ্ট মান আছে, কয়েকটা মান আছে, ওই মানগুলাকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে পারো, আবার নিম্নক্রম অনুসারে সাজাইতে পারো। এখন দেখো এখানে একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে 22, 16, 20, মানে এগুলাকে বলা হইতেছে অবিন্যস্ত। কি? অবিন্যস্ত। অবিন্যস্ত মানে কি? অবিন্যস্ত মানে শুনেই বুঝা গেছে যে যেই অঙ্কগুলা কিনা ওয়েট, অবিন্যস্ত মানে হচ্ছে যেই অঙ্কের সিরিয়াল গুলা ঠিক নাই, যেমন এটা একটা অবিন্যস্ত, এটা ঠিক নাই। এখন এটা ঠিক করার জন্য আমাদের কি করতে হবে? ছোট থেকে বড়তে নিতে হবে, অথবা বড় থেকে ছোটতে নিতে হবে। যে কোনো একটা উপায় অবশ্যই আছে। তো ছোট থেকে বড় এখানে বলছে সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে হয়। ঊর্ধ্বক্রম অনুসারে এখানে একটা চালাকি আছে, তোমরা যদি না বুঝো। ঊর্ধ্বক্রম অনুসারে মানে হচ্ছে ছোট থেকে বড়, ঊর্ধ্ব মানে কি করবা? তার উল্টা করবা। বড় থেকে ছোট না, কিন্তু ছোট থেকে বড়। তার মানে ঊর্ধ্ব মানে আগে যে মানটা ছোট আছে ওই ছোট থেকে বড়র দিকে যাবা, সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে। নিম্নক্রম অনুসারে হচ্ছে বড় থেকে ছোটতে আসবা, বড় থেকে ছোট। ঠিক আছে, এগুলাকে বলা হইতেছে তোমার এক একটার কেন্দ্রীয় প্রবণতা। এবং এই কেন্দ্রীয় প্রবণতার দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে অবিন্যস্ত, একটা হচ্ছে বিন্যস্ত। আমরা এগুলো আসলে অনেকেই জানি, আবার অনেকে আসলে জানেও না। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এই যে কেন্দ্রীয় প্রবণতা এটাকে তিনটা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে? তিনটা ভাগে ভাগ করছে। কি কি? হ্যাঁ, সবাই উপকৃত হবে। সাগর, গুড। সবাই ক্লাসটি শেয়ার করে টাইম লাইন রেখে দাও, পরবর্তীতে যে কোনো সময় দেখতে পাবে। হ্যাঁ, ভালো একটা কথা বলছে, যে কোনো সময়ে তোমরা এই টাইম লাইনে যদি মানে সেভ করে রাখতে পারো, তাহলে কিন্তু যে কোনো সময় এটা দেখতে পারবা তোমরা চাইলে। ভালো বলছে সাগর ভাই। ওকে, তারপর আসো এইখানে মাঝামাঝি কেন্দ্রের মানের দিকে পঞ্জীভূত মানে হচ্ছে যে এখানে গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক, এই তিনটা প্যাটার্ন আমাদের বুঝতে হবে। গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক। তো গাণিতিক গড় আমি তোমাদেরকে এখন বুঝাবো গাণিতিক গড় কিভাবে জিনিসটা হয়। তো গাণিতিক গড়ের ক্ষেত্রে তোমাদের এইখানে দেওয়া আছে একদম সহজ, একদম সহজ। আমাদের এত কঠিন করে পড়ার দরকার নাই, এইগুলার দরকার নাই। গাণিতিক গড়ের ক্ষেত্রে এভাবে এগুলার একটা আছে, সেটা হচ্ছে 1/n, তারপর হচ্ছে সামেশন অফ fi xi। এটা গাণিতিক গড়ের আবার সংক্ষিপ্ত গড়ও বলা হয়। কিন্তু আমরা যদি একটা নরমালি গড় হিসাব করি, নরমালি গড় কিভাবে হিসাব করে? টোটাল যে কয়টা সংখ্যা আছে, ধরো 5, 10, 15, 20, 25, 30, 5, 10, 15, 20, 25, 30, এই যে 6টা সংখ্যা। তার মানে আমি কি করব? 5 যোগ 10 যোগ 15 যোগ 20, ধরো এই কয়টা সংখ্যা? 1টা, 2টা, 3টা, 4টা সংখ্যা দ্বারা ভাগ দেব। মেইন কথা, মুদ্রা কথা, যে কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা সংখ্যা দ্বারা কি হবে? ভাগ হবে। এটা হচ্ছে নরমাল গড়। কিন্তু এখানে যেটা দেখতেছো সামেশন অফ fi xi, এগুলা কি? fi এবং xi এগুলা কি? তো fi হচ্ছে প্রকাশ করা হয় গণসংখ্যাকে, এবং xi প্রকাশ করা হয় হচ্ছে কিসে? বলতে পারবা? xi করে হচ্ছে মধ্যক বা মধ্যমান, মধ্যমান। তো এই জাস্ট এতটুকু একটু জানা রাখো। দেন আসো, এখানে আছে আরেকটা সূত্র, সেটা হচ্ছে মধ্যক এবং প্রচুরক তুমি কিভাবে নির্ণয় করবা, সেটার দুইটা সূত্র আছে। মধ্যক এবং প্রচুরক, তার মানে মধ্যক হলো একটি মান যা একটি ক্রমবিন্যস্ত উপাত্ত সময়ে সমান দুই ভাগে ভাগ হবে। এটি এমন একটি মান যেখানে উপাত্তের অর্ধেক মান তার নিচে এবং অর্ধেক মান তার উপরে থাকবে। যেমন এখান থেকে একটা মধ্যক আমরা বের করি, যে নিচের সংখ্যাগুলো মধ্যক নির্ণয় করা হলো। নিচের সংখ্যাগুলো থেকে কি মধ্যক নির্ণয় করা হলো? 23, 11, 25, এটা একটা কি?
এটা একটা হচ্ছে সংখ্যা, এগুলো কি সংখ্যা, এবং সংখ্যাগুলো দেখো তোমার সিরিয়ালি নাই। সিরিয়ালে আছে? কোনো ধরনের সিরিয়ালি নাই। এখন সিরিয়ালে আনার জন্য কি করব? সিরিয়ালে আনার জন্য ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, মানে ছোট থেকে বড়তে যাব। ছোট থেকে বড়তে গেলে আগে 11 আসবে, 11 আসলো, তারপর 12 আসবে, 12 আসলো, তারপর 15 আসবে, 15 আসলো, দেন এখানে 16, 17, 18, 19, 21, 22, 23, 25, 27, 29, 30, 30 পর্যন্ত আসবে। ঠিক আছে, মানে ছোট থেকে বড়তে আমরা গেলাম। এখন এখানে মেইন একটা সূত্র, যেটা আসলে এখানে লেখা হয়নি, অনেকেই জানো আবার অনেকেই জানো না। সেটা সূত্রটা হচ্ছে এরকম, n/2 তম পদ n/2 প্লাস 1 তম পদ। দেখো এটা হচ্ছে মেইন সূত্র। তার মানে মধ্যকের যদি সূত্র বলে তাহলে সূত্রটা হবে এইটা, n/2 তম পদ, একটা ব্র্যাকেট n/2 প্লাস 1 তম পদ। এখন এইখানে n কি ভাই? n কি? n হচ্ছে যে কয়টা সংখ্যা থাকে, যে কয়টা সংখ্যা। তো এখানে কয়টা সংখ্যা আছে দেখি তো আমরা। এখানে কয়টা সংখ্যা আছে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তার মানে n এর মান কত হবে? 14। তাহলে এখানে যে সূত্রটা আমরা ফালাই নাই, তার মানে সূত্রটা আমরা হবে n/2 তম n/2 প্লাস 1 তম পদের মানের যোগফল, যেটা দিয়ে দিছে। তার মানে n/2 কত? 14। তার মানে এখানে আমি যদি দেই 14/2 তম, 14/2 যোগ 1 তম দিলাম। 14/2 কত হয়? 7। 7 তম ও 14/2 কত? 7 যোগ 1 কত? 8 তম পদ। এখন আমাদের দেখতে হবে 7 তম পদ এবং 8 তম পদ, 7 এবং 8 তম পদ কোন সংখ্যা আছে, যেটা আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছিলাম। দেখি আমরা একটু গুনি 7 এবং 8 তম। 1 2 3 4 5 6 7, তার মানে 19 এবং 21। 19 এবং 21 দেখি, এই যে দেখছো 19 যোগ 21 ভাগ কত? 2। তার মানে 7 তম পদের মান হচ্ছে 19, 8 তম পদের মান হচ্ছে কত? 21। তার মানে 19 যোগ 21 করলে হয় 40 ভাগ কত? 2। 40 ভাগ 2 করলে কত হয়? 20। এটাই অ্যান্সার। বুঝার কথা, না বুঝার কিছু নাই। জলদি হারি আপ করে শেয়ার করে দাও, ডিরেক্ট, কোনো কথা হবে না সব সময়। ঠিক আছে, খেলা হবে, এটা হচ্ছে মেইন কথা। যদি খেলা না হয় তাহলে কিন্তু মজা নাই। অঙ্ক কইরা মজা নাই। অঙ্ক করতে হলে খেলতে হবে, বেশি বেশি খেলতে হবে। এবং খেলাগুলা কি হবে? এটু পরিবারের সাথে শেয়ার লিংকের মাধ্যমে খেলা হবে। তোমরা তোমাদের মতো পড়বা, ঠিক আছে, কিন্তু অবশ্যই অবশ্যই খেলা গানে নাচে বেশি হবে। ওকে, তার মানে মধ্য কত এখানে? 20। এবং কমেন্টে তোমরা একটু, এবার আসো, এই যে দেখছো কাহিনীটা করলো কি, এতক্ষণ ধরে কি বক বক করলাম, লিখছে সেটা যেহেতু সূত্রটাই দেওয়া আছে, এত লেখালেখির কি দরকার ছিল? আছে ভাই, লেখালেখি করার দরকার আছে। লেকচার শিটে যদি পড়াইতাম তাহলে এত লেখা দরকার আছে কোন? লেখার দরকার অবশ্যই আছে। হ্যাঁ, ওকে, ভালো লাগছে ভাই, ভালো লাগারই কথা, ভালো না লাগার এখানে কিছু নাই। এডু পরিবারে আসা আরো বেশি ভালো লাগবে, এটা আমি তোমাদের কনফার্ম করে শিওর করে বললাম। ঠিক আছে, শুধু এডু পরিবারে আসবা, দেখবা চা পানি নাস্তা সবই আছে, খালি আসো। ঠিক আছে, দূর দূরান্ত যারা যারা আসো, আমাদের ইনশাল্লাহ একদিন সবাই মিলে একত্রিত হব ইনশাল্লাহ। ওই দোয়াটা করি আমরা সবাই মিলে, যাতে করে আরো স্টুডেন্ট বেশি হয় এবং তোমাদের সাথে যাতে করে আমাদের লিঙ্ক আপটা আরো বেশি হয়। ক্লিয়ার? সো অবশ্যই অবশ্যই তোমরা এর পরিবারের সাথে থাকবা, এটা হচ্ছে মেইন কথা। না থাকলে কিন্তু আমরা সবাই রাগ করব তোমাদের প্রতি। এই যে তোমাদের প্রতি এত ফ্রি ক্লাস দিচ্ছি এবং সামনে আরো দিব, যাতে করে তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আনো, এটা হচ্ছে মেইন কথা। এবার আসো প্রচুরক। ভাই প্রচুরক আসো। প্রচুরক কি? সুদা সাপটা কথা, প্রচুরক হচ্ছে যে সংখ্যাটা বেশি, আর কোনো কথা নাই এদিকে। যে সংখ্যাটা বেশি, শেষ। কি সংখ্যাটা বেশি হইতে পারে? যেটি সবচেয়ে বেশি সংখ্যক বার উপস্থাপিত হয়, যা বললাম ওইটাই, যেটি বেশি সংখ্যক বার উপস্থাপিত হয়।
রিপ্রেজেন্টেটিভ হয় বেশিরভাগ, সেটাই হচ্ছে এখানে প্রচুরক। যেমন ধরো কমেন্টের থেকে যদি একজন কে ধরে নিয়ে আসে আমি, সেটার নাম হচ্ছে ধরো ফ্রিয়া, তোমার কি নাম, নামই তো বুঝি নাই, নাম কি ওর, ফ্রিয়া গুথরিজ হইতে পারে, কোন একটা কিছু রিজন হতে পারে। ফ্রিয়া গুথরিজ সে কি করছে, সে হচ্ছে একটা পরীক্ষা দিছে, পরীক্ষার মধ্যে সে ধরো ইংরেজিতে পাইছে হচ্ছে তোমার 88 মানে 88, বাংলায় পাইছে সে হচ্ছে 71, দেন ইংলিশ গেল, বাংলা গেল, ম্যাথে পাইছে হচ্ছে খুবই বাজে 55, ধরো ম্যাথে 55, বিজিএস এ পাইছে হচ্ছে ভালো পাইছে 88, আরেকটা কি হইতে পারে সাবজেক্ট আইসিটি, ধরো সে পাইছে হচ্ছে 71, এবং লাস্ট ওয়ান রিলিজিয়াস সেটা পাইছে ধরো অনেক ভালো, সেটা হচ্ছে 91। সবাই নামাজ পড়বো আমরা, ঠিক আছে, ইসলামিক আমরা যারা আছি, মুসলিম যারা আছি, আমরা নামাজ পড়বো, নামাজ না পড়ার কোনো বিকল্প নাই, নামাজ পড়তে হবে, এটা হচ্ছে আগে মেইন কথা, এটা পরিবারে কিন্তু এটা মেইন কথা, নামাজটাও কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে কেউ কি বলতে পারবা ভাই যে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যার মধ্যে একটা সংখ্যা কয়বার আইছে, একই সংখ্যা, একই সংখ্যা আইছে দুই জায়গায়, কোন জায়গায়, ইংলিশ এবং বিজিএস, তার মানে কি, তার মানে প্রচুরক হচ্ছে ইংলিশ আর বিজিএস এর প্রচুরক, তার মানে 88, এটাই হচ্ছে প্রচুরক অ্যান্সার। মানে একটা সংখ্যা বারবার যেটা আসা, সর্বাধিক আসা, সেটাই হচ্ছে প্রচুরক। এখন আমাদের উদাহরণটা যদি একটু দেখি, এই যে 9, 10, 11, 12, 14, 18, 20, 21, তার মানে 9 আইছে দুইবার, উপরে উদ্দীপক আছে, উপরে কি আছে, উদ্দীপক আছে, ঠিক আছে, উপরে উদ্দীপক আছে। আচ্ছা, তারপর আছে 10 হচ্ছে দুইবার, 10 কি দুইবার। কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে একটু জানাও তো আমাকে, দেখি তোমরা কি জেলা ভিত্তিক আছো নাকি নাই, কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে, নাকি মেঘলা মেঘলা, একটু আমাকে জানাও তো। 11 হচ্ছে 4 বার, আয় হায়, এখানে দিয়ে টিক দিয়ে দিচ্ছে, আয় হায় কি করলো, কামটা করলো কি, কামটা কি করলো, কামটা করলো কি, 4 বার। এর পরিবারের একজন মানে আমাদের অ্যাডমিন স্যার আর কি, এরকম হয়তো একদিন পোস্ট দিছিল, কামটা করলো কি জানি, কাম হইলো, মানে এরকম একটা, মানে তোমাদের অ্যাড এর ক্ষেত্রে হয়েছিল একটা, তোমরা দেখছো নাকি জানি না, বাট আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। এই যে 4 বার, এই 4 বারটা হচ্ছে তোমার প্রচুরক। কেন প্রচুরক, কারণ এই 11 কিন্তু সর্বাধিক সংখ্যা আছে, শেষ, আমি আর পড়াবো না। এই যে প্রচুরক এবং মধ্যক অলরেডি তোমাদের ক্লিয়ার, আমি যতটুকু জানি, ঠিক আছে। সিলেট, হ্যাঁ গুড, এই সিলেটে কিন্তু আমি পড়াশোনা করছি মোটামুটি 5 বছরের মতো, সো চেনার কথা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, চেনার কথা। ওকে, তার মানে 4 বার আছে কি 11, তার মানে প্রচুরক হচ্ছে 11। কুইজে চলে যাব না, কুইজ আমরা পরে যাব, কুইজ মানে হচ্ছে কিউএনএ সেশন, পরে যাব, তোমাদের কাছ থেকে জানবো, সমস্যা নেই। এবার আসলে একটু পায়ের চিত্র দেখি, তোমাদের দুইটা মানে এই বইয়ে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে পাই চিত্র এবং আয়তলেখ। এখন আমি ওটা ক্লিয়ার করব, বাজে হচ্ছে 8টা 1, আমার হাতে আর বেশি টাইম নেই, কারণ 8টা 30 থেকে আরেকটা ম্যামের লাইভ ক্লাস আছে। ওকে, পাই চিত্র কি, পাই চিত্র হচ্ছে কোনো কিছু না, একটা গোল, একটা এরকম ধরো গোল, এখন এই গোলটা হচ্ছে মানে কি বৃত্ত। এখন এই বৃত্ত মানে এখান থেকে যদি আমি স্টার্ট করি, এটা যদি এ ধরি, এই এ তে আসতে তার সময় লাগবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি, ঠিক আছে। এখন এই যে 360 ডিগ্রি, তার মানে এখানে বলছে ক্রিকেট খেলায় 1, 2, 3, 4 ও 6 করে রান সংগৃহীত হয়, আমরা জানি। তাছাড়া নো বল এবং হোয়াইট বলের জন্য অতিরিক্ত রান সংগৃহীত হতে পারে। কোন এক খেলায় বাংলাদেশ ক্রিকেট দলের সংগৃহীত রান নিচের সারণীতে দেওয়া হলো, এই যে বাংলাদেশের, তার মানে সে কি করছে, সে বিভিন্ন প্রকার সংগৃহীত রান 1 করে 2 করে 3 করে রান সংগ্রহ করতেছে, 3 করে 4 করে 6 করে অতিরিক্ত রান, মোট রান 240 নিচ্ছে। এখন 240 রানের জন্য কোণ হচ্ছে 360 ডিগ্রি। কেন 360 ডিগ্রি? 360 ডিগ্রি হওয়ার মেইন কারণটাই হচ্ছে কি, আমরা জানি বৃত্ত একবার ঘুরতে তার 360 ডিগ্রি কোণ আবদ্ধ করে,
বা ফিরে আসে, এটা হচ্ছে 360 ডিগ্রি। এক রানের জন্য কোণ 240 360। এটার মেইন কথা হচ্ছে তোমাদের এই সকল রিলেটেড অঙ্ক আসলে অবশ্যই তোমাদের যে উদ্দীপকটা আছে না উপরের, এই যে উদ্দীপক, এই উদ্দীপক অনুযায়ী এখানে মানগুলা লিখতে হয়, উদ্দীপক অনুযায়ী। যেমন ধরো 360 কোথায় আছে, 360 কোথাও নাই, কিন্তু 360টা কি করতে হবে, আমাদের কম্পেয়ার রাখতে হবে বৃত্তের মধ্যে। 360 সবসময় থাকবে, উপরে থাকবে। 360 ভাগ কত, 240। এই যে 240, এই 240 কোথা থেকে আসছে, এই 240 এই যে মোট যে রানটা আছে, এই মোট রানটাই আসছে হচ্ছে 240। এই রান কিন্তু ভাই মুরগির রান না, ঠিক আছে? এই রান হচ্ছে খেলার রান, ঠিক আছে? যত খেলতে পারবা তত বেশি রান, এটাই তো। 240, তার মানে মোট রান হচ্ছে কত, 240। তার মানে 360 এর সাথে 240 কি করব আমরা, ভাগ দিব, এটাই আমি দিছি। এখন এখানে এক রানের জন্য আমি কিন্তু চাইলে এক রানের জন্য এখানে গুণ 1 দিতে পারতাম, মানে এরকম লিখতে পারতাম 1 গুণ 360 ডিগ্রি ভাগ হচ্ছে 240। আচ্ছা, এইটা যা কথা ভাই, এটা না দেওয়া কিন্তু সেম কথা, ঠিক আছে? এটা 360 ডিগ্রি গুণ 1 দেওয়া যা কথা, শুধুমাত্র 360 ডিগ্রি দেওয়াও সেম কথা। আমরা 360 বাই 240, 66 রানের জন্য 66 গুণ 360 ভাগ 340, 50 রানের জন্য 50 ভাগ 240 গুণ 360। আচ্ছা, এদিকে আবার কি হলো, খেলা কাহিনীটা কি হলো, তুমি চাইলে এখানে এভাবে লিখতে পারো, ইটস হ্যাভ টু ইউ, ঠিক আছে? এটা তোমাদের উপর, তুমি চাইলে এভাবে লিখতে পারো, প্রবলেম নাই, নো প্রবলেম। ঠিক তেমনি এভাবে মানগুলো বের করতে হবে সবগুলোর, 48 30, দেন এইখানে যে আসে 75 72 45 15। এখন একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে পাই চার্টটা যে আসছে, এখানে বলছে 2 রান, তো 2 রানটা কোথায়, এখানে 2 রানটা দেখি আমরা কোথায় আছে। এই 2 রান 2 করে 50, তার মানে 50 এর ঘরে কোনটা আছে, 50, এটা তার মানে 75। তার মানে এটার অ্যান্সার হবে 75 ডিগ্রি। এটার অ্যান্সার কি হবে, 75 ডিগ্রি। তারপর ধরো 3 রানের ক্ষেত্রে আমরা উপরে যাব আবার। 3 রান কোথায়, 3 করে দেখি আমরা, এই যে 3 করে কোথায় আছে, 3 করে আছে এই যে 36। তার মানে এখানে 36 এর জন্য আমরা কোনটা বের করছি, 36 রানের জন্য কোণ কত, 72। তার মানে এটা হবে 72 ডিগ্রি। জানি না কে কেমন বুঝতেছো, বাট বুঝার কথা, আমি ক্লিয়ারলি বলতেছি এবং খুবই সিম্পলেস্ট ভাষায় বলতেছি, কোনো ইংরেজি না, কোনো উর্দু ভাষা না, কোনো কিছু না, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, ওকে দেন আসো, এবার আমরা দেখব যেটা হচ্ছে আয়ত লেখো। ব্যাপারটা কিরকম? আয়ত লেখ হচ্ছে একটা স্তম্ভ। কেমন স্তম্ভ হইতে পারে, 2টা অক্ষরেখা থাকে। তোমাদের এর আগে আমিনুল স্যার এবং অন্তর স্যার যেগুলো অ্যাকচুয়ালি বুঝাই গেছে, ওগুলো তাদের চ্যাপ্টার অনুযায়ী বুঝাইছে, কিন্তু আমি অন্তর স্যার যে সরল রেখার যে সমীকরণটা পড়াইছিল মনে আছে, তোমরা হয়তো বা 6 এর ছেলেমেয়েরা যারা ছিল বা 7 এর যারা ছিল, তারা হচ্ছে সরল রেখা একটা দিক থাকে, কি থাকে, দিক। এই যে দিকটা যে থাকতেছে, এই দিকটাই হচ্ছে আয়তলেখার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। কেমন হইতে পারে, আয়তলেখে 3টা জিনিস থাকে। এক, মূল বিন্দু কি হইতে পারে, 0 0 মূল বিন্দু, ঠিক আছে? 0 0 মূল বিন্দু। কেমন হইতে পারে মূল বিন্দু, এখানে মূল বিন্দু যদি আমি ইন্ডিকেট করি, এই যে এটাকে বলা হইতেছে মূল বিন্দু। আমি একটু হলুদ কালি দিয়ে ওকে লোডিং হচ্ছে। আচ্ছা, এর আগে একটু ছটপট করে তাড়াতাড়ি শেয়ার লিংক করে দাও, লিংক শেয়ার দাও, বা যেভাবে শেয়ার দিয়ে দাও তোমরা একটু দাও দয়া করে। শেয়ার ছাড়াও কোনো উপায় নাই, শেয়ার দিতে হবে, যত বেশি শেয়ার তত বেশি স্টুডেন্ট আসবে আমাদের এই প্রতিষ্ঠানে। সো তোমরা একটু, তোমাদের যদি শেয়ারে আসে তাহলে তো ভালো না? তোমরাও তো চাও নাকি যে এর পরিবারটা আরো একটু বড় পরিসরে হোক, ঠিক আছে? এবং তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসেরই
আমাদের মডেল টেস্ট থেকে শুরু করে আমরা করতেছি, মডেল টেস্টে যে কোশ্চেন গুলা খুবই মডারেট কোশ্চেন, হইতে পারে কিছু ভুল ভাই, ভুল প্রথমে থাকবে স্বাভাবিক, কিন্তু কিন্তু এইগুলা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, এবং এগুলা কিন্তু আমরা যারা টিচাররা আছি তারা কিন্তু খুবই প্ল্যানিং করে দেন হচ্ছে কোশ্চেন গুলা করতেছি, ঠিক আছে, খুবই প্ল্যানিং করে, এবং খাতাগুলো দেখা হচ্ছে যাদের মাধ্যমে তারা খুব পারদর্শী, ঠিক আছে। সো এই জিনিসগুলো অবশ্যই তোমরা একটু লিঙ্কটা শেয়ার দিবা, তাতে করে আমাদের মনটা একটু ভালো হয় আর কি। আর যদি মন থাকে ফুরফুরা, তাহলে এটা পরিবার থাকে হচ্ছে ভালো আর কি, ঠিক আছে। সো এই যে এই জিনিসটা আমি দেখাইলাম, আমি যদি একটু কালারটা একটু চেঞ্জ করে যেটা হলুদ যদি দেই, দেখে কেমন লাগে হয়তো এখন বোঝার কথা। এটাকে বলা হইতেছে এক্স বা মূল বিন্দু 0 0 0 0। এই যে আমরা উপরের দিকে যেটা যাচ্ছে, উপরের দিকে, এটাকে বলা হইতেছে ওয়াই, এটাকে কি বলে ওয়াই। আবার এইখানে যেটা যাচ্ছে, এইখানে, এটাকে বলা হইতেছে এক্স, এটাকে কি বলে এক্স অক্ষ। এগুলো হচ্ছে অক্ষ, কি অক্ষ, এক্স অক্ষ। এখন আমি তোমাদের মাঝে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটু নোটপ্যাডে যাই, আমি এগুলো ক্লিন করে দেই। সেটা যদি এরকম হয়, এইখানেও অক্ষ আছে, কিন্তু এটাকে আবার 4টা অক্ষে ভাগ করছে। কয়টা? 4টা। এটা হচ্ছে 0 0 অক্ষ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তো ওয়াই প্রাইমকে মূলত বিয়োগ দ্বারা প্রকাশ করা হয়, মানে যত ঋণাত্মক মান আছে সব নিচের দিকে যাবে, যত ঋণাত্মক মান কি সব নিচের দিকে যাবে, সব ঋণাত্মক। এটা হচ্ছে প্লাস চিহ্ন, তার মানে যত মান আছে এখানে সব যোগ চিহ্ন হবে। এখানে হচ্ছে মাইনাস চিহ্ন, যত মান আছে সব হচ্ছে মাইনাস চিহ্ন হবে। এখানে প্লাস চিহ্ন, যত উপরে যাবে তত হচ্ছে প্লাস চিহ্ন হবে। তার মানে প্লাস যে চিহ্নগুলো আছে এগুলো যাবে উপরে, মাইনাস যে চিহ্নগুলো আছে এগুলো যাবে নিচে, পাশে যাবে হচ্ছে তোমার প্লাস আইকন, এবং ওই পাশে যাবে হচ্ছে মাইনাস আইকন। এটা হচ্ছে একটা গ্রাফ লেখার নিয়ম থাকে, অক্ষ থাকে। ওকে, গেল। এখন এইখানে দেখো একটা, আমি তোমাদের আয়তলেখ একটা দেখে বুঝাই তোমাদেরকে আসলে কিভাবে একটা আয়তলেখ লিখতে হয়। আয়তলেখ 50 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে, যা গণসংখ্যা নিবেশন দেওয়া হলো, একটা আয়তলেখ আঁকো। ওকে, 114 থেকে 124, 124 থেকে 134, ওই যে তোমাদেরকে বলছিলাম না যে শ্রেণীব্যাপ্তি, আসলে শ্রেণীব্যাপ্তি বলতে এইগুলাকেই বুঝায়। 114 থেকে 124, এইখানে শ্রেণীব্যাপ্তি কত? প্লিজ কমেন্ট দ্রুত, আমাদের হাতে বেশি সময় নাই, একটু কমেন্ট করি আমরা যে 114 থেকে 124 এর মধ্যে কি কত শ্রেণীব্যাপ্তি কত? ওকে, যা মতো জানো। এখন দেখো এইখানে যে অক্ষটা আছে কি করছে ওরা, এখানে করছে 114 124, কোনগুলা বসাইছে? বসাইছে হচ্ছে উচ্চতার শ্রেণীব্যাপ্তি। তার মানে এই যে 114 124 134 144 154, আচ্ছা 154 164 174, তার মানে এইগুলো কিন্তু সবই বসছে উচ্চতার শ্রেণীব্যাপ্তি। তার মানে এটাকে বলবো, নিচের যে অক্ষটা আছে এটাকে বলবো উচ্চতার শ্রেণী ব্যক্তি। এই তাড়াতাড়ি শেয়ার দাও। তারপর এইটাকে বলতেছে গণসংখ্যার মান। তো আমি একটা জিনিস বুঝাই, এই যে এইখানে যে ফাঁকা চিহ্নটা আছে, এইখানে যে ফাঁকা চিহ্ন দেখছো, এটাকে বলা হইতেছে কাটা কাটা। আচ্ছা, কলম আমি অন্যটা পাল্টাই, সমস্যা নেই। এটা কি দিলে ভালো হয়? এটা ঠিক আছে? দেখো তো এটা ঠিক আছে নাকি? ওকে, দেখো এটা মানে হচ্ছে খাঁজ কাটা আর কি, খাঁজ কাটা থাকে না এরকম 0 0 0 0 এরকম খাঁজ কাটা থাকে। এটা হচ্ছে 114 124, যেগুলা 5 ব্যবধান করছে। কত? এখান থেকে এটা হচ্ছে 5, এখান থেকে এটা 5, এখান থেকে এটা 5 5 5 করে, আর এখানেও কিন্তু 5 1 2 3 4 5 1 2 3 4 5। যারা অলরেডি গ্রাফ সম্পর্কে জানো তারা কিন্তু অলরেডি জানো যে আসলে ব্যবধান কি বা কতটুকু ব্যবধানে রাখতে হয়। আমরা কত করছি? 5 ধরে। এখন 114 তে কত পাইছি আমরা? 1 2 3, তার মানে 3 ছিল। দেখি তো 3 আছে নাকি আসলে, দেখি তো। এই যে দেখছো 3, তার মানে 114 তে 3, 114 তে 3, এই যে এই জন্য পুরো আসছে 114 তে 3। তারপর আবার কত?
124-এ ছিল 5, 134-এ ছিল 10, এইভাবে মানগুলা কি করছে আমরা বসাইছি। আমাদের কাছে যদি গ্রাফটা থাকতো, গ্রাফ পেপার, তোমাদের আসলে আরো ইজি হইতো, কিন্তু আসলে আমাদের স্ট্যান্ডিং এখন এই পর্যায়ে না, কারণ হচ্ছে জাস্ট আয়ত লেখার জন্য আমি আসলে স্ট্যান্ডিং এ যাইনি। সো যারা আসলে ক্লাস করছো জুমে বা আমাদের সাথে যারা প্রিমিয়াম বা যারা আসো টিচাররা বা স্টুডেন্টরা সরি, তারা কিন্তু আসলে খুব সহজেই এই যে আমার যে গ্রাফটা আছে আমি কিভাবে আঁকাইছি সেটা কিন্তু অবশ্যই আছে। সো এটা অ্যাটলিস্ট দেখার জন্য হইলেও না হইলেও অ্যাটলিস্ট মডেল টেস্ট, পরীক্ষা অর্ধবার্ষিকীর প্রস্তুতি, তারপর হচ্ছে তোমাদের লেকচার শিট যদি পেতে চাও, সাজেশন যদি পেতে চাও, টিচারদের সাথে যদি কমিউনিকেশনে আসতে চাও, অথবা তুমি যদি ফ্রিল্যান্সার হতে চাও, যে কোনো জিনিস, যে কোনো পারপাস, এমনকি তোমার মাও যদি কোনো একটা কিছু করতে চায়, উপার্জন করতে চাও, সেটাও কিন্তু এডু পরিবার তোমাদের সাথে আছে। ঠিক আছে? সো এডু পরিবারের সাথে যদি থাকো তোমরা, তাহলে কিন্তু তোমাদের জন্য বেনিফিট হবে, তোমাদের ভালো হবে। কেন বলতেছি এটা? আমরা টিচার এর জন্য না, এটার মেইন পারপাস হচ্ছে যে আমাদের এডু পরিবারের একটা স্লোগানই আছে যে তোমরা যদি এখন থেকে আমাদের সাথে সংযুক্ত হও, তোমাদের ভবিষ্যৎ অথবা ক্যারিয়ার আমাদের কাছ থেকে আসবে। এমনকি এরকমও হতে পারে যে তোমাদের জব সার্কুলার বা জব, আমরা অলরেডি একটা ক্যাম্পেইন করছি যেটা হচ্ছে টিচার নিয়োগ লাগবে। এখন টিচার নিয়োগ যারা দিচ্ছে বা আমরা যারা নিচ্ছি আর কি, তোমাদের যখন ভবিষ্যৎ ফিউচারে প্ল্যান হবে যে না আমি একটা টিচার পজিশনে যেতে চাই, প্যাশনে যেতে চাই, তখন কিন্তু তোমাদের আমরা হায়ার করব, এবং ওই হায়ারটা অবশ্যই একটু কি হবে, অন্যদের তুলনায় একটু সহজ হবে। কেন সহজ হবে? যেহেতু তোমরা এডু পরিবারের স্টুডেন্ট। সো আমি আশা করি তোমরা যেই ক্লাসগুলা করতেছো বা অনেকেই করতেছে ক্লাসগুলা, এই ক্লাসগুলা কিন্তু অবশ্যই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং সবাই একটু জাস্ট সতর্ক হও, কারণ হচ্ছে সামনে করোনা, এবং এখনই করোনা কিন্তু একটা নতুন ভেরিয়েন্ট শুরু হয়েছে। অনেকে এটা গুজব বলতেছে, আসলে এটা গুজবের মধ্যে পড়তেছে না, এটা একটা আসল কিন্তু কারণ হচ্ছে। এবং তোমরা যে যার মতো ভাই সেফে থাকো এবং মাস্ক পরিধান করো। তোমাদের যদি কোনো কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, এখান থেকে কিন্তু অনেকটা বিপদে পড়ে যাবে সবাই এবং পুরো দেশ জাতি। কারণ তোমরা ভবিষ্যতের, আগামী দিনের ভবিষ্যৎ, এটা হচ্ছে মেইন কথা। তোমাদের থেকেই শুরু হবে আমাদের বাংলাদেশের প্রজন্ম, এবং এই বাংলাদেশের প্রজন্মটাকে টিকে রাখার জন্য, ভালো করার জন্য অ্যাটলিস্ট তোমাদের মতো স্টুডেন্ট যারা আছে, যারা হচ্ছে এখন পর্যন্ত কোনো কিছু করতে পারতেছো না, এরকম অনেকে আছে, তাদেরকে আমরা নিয়ে কাজ করতে চাই ভবিষ্যতে। এখন এই কাজটা কখন সাহস হয়? যখন তোমরা আমাদের কাজে রেসপন্স করবা, সহযোগিতা করবা। ঠিক আছে? সো কারো যদি কোনো কোয়েশ্চেন অবশ্যই থাকবে না, কারণ এটা একটা লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস, কোয়েশ্চেন থাকলেও থাকতে পারে। কোনো ইনকোয়ারি বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা এডু পরিবারের ফেসবুক পেজ আছে, সেখানে কি করবা, মেসেজ করবা। এবং সেখানে যদি তোমরা কোনো কারণে যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে, আমার থ্রুতে যদি আসতে চাও, তাহলে তোমরা ফেসবুক পেজে নক দাও যে স্যার বা ম্যাম, আমি আপনাদের এডু পরিবারের সাথে সংযুক্ত হতে যাচ্ছি, মাত্র 500 টাকায়, মান্থলি প্যাকেজ মাত্র 500 টাকায় তোমরা হয়ে যেতে পারো এডু পরিবারের সাথে সংযোগ। এবং তোমরা যদি এটাও চাও না 500 টাকা না, আমি ডিরেক্ট পুরো বছর, সেটাও কিন্তু হওয়া সম্ভব। ওয়েবসাইট আছে আমাদের eduporibar.com, অনেকেই জানো আবার অনেকেই জানো না, যারা নতুন সংযুক্ত আছো। eduporibar.com এ যাও, ফ্রি মডেল টেস্ট দাও, কোনো কথা হবে না, আগে ডেমো নাও ভাই। ফ্রি মডেল টেস্ট হচ্ছে, ফ্রি মডেল টেস্ট নেওয়ার পর তোমার যদি মনে হয় যে না মডেল টেস্টটা আমার কাছে প্রিপেয়ারেবল বা ভালো লাগছে, ওইটার থ্রুতে তোমরা আসো। অনেক প্ল্যাটফর্ম আছে, বিদ্যাবাড়ি, এসিএস, অনেক কিছু আছে, কিন্তু ওদের আমি বলবো না খারাপ, ওরা অনেক আগের থেকে কি করতেছে, এটাকে ডেভেলপ করতেছে। বাট আমাদের কাছে এরকম সময়, আমরা মাত্র 6 থেকে 7 মাস হয়েছে, আমরা পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করতেছি তোমাদের প্রচুর পরিমাণে দেওয়ার। এবং আমি জানি না এরকম কোন অনলাইন প্ল্যাটফর্ম আছে নাকি না যে মান্থলি তারা 500 টাকা করে এই রিস্কটা নিচ্ছে। দয়া করে সবাই একটু একটু হলেও
এনগেজড হও আমাদের সাথে এবং গ্রুপে থাকো, রিচ বাড়াই আমরা ফেসবুকে, যে যার ফ্রেন্ড আছে তাদেরকে একটু লিঙ্কটা দিয়ে দেই। এভাবে করে কিন্তু জিনিসগুলো কি হয়, একজনের সাথে আরেকজনের শেয়ার হয়। এবং আমার কোশ্চেন যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, তোমরা চাইলে তোমাদের মেন্টর, আমাদের অবশ্যই মেন্টর গ্রুপ আছে, বিভিন্ন টিচারের মেন্টর আছে, অনেক মেন্টররা এরকমও আছে স্টুডেন্টরা, তারা প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের থেকে কিনে হেল্প নেয়। এতটুকু সুযোগ আমরা দিচ্ছি আছে। সো কিউএনএ, লাস্ট কোশ্চেন কিউএনএ, এবং তোমাদের হাতে বেশি সময় নাই বা আমাদের হাতে বেশি সময় নেই, কিউএনএ যেটা আছে সেটা তোমরা একটু কমেন্টে জানাবা যে আসলে কি হতে পারে। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? অপশন আছে 5.5, 6, 7, 8। 5.5, 6, 7, 8 দেখি। এবং আমরা কিন্তু এই যে স্লাইডটা যারা আমাদের সাথে আসলে প্রিমিয়ামে আছে তাদের কিন্তু আমরা এই স্লাইডটা দেই। স্লাইডটা কি একটু পার্সোনালি মতামত দিবা যে আসলে কি কেমন হয়েছে, ভালো হয়েছে? যারাই সংযুক্ত আছো অবশ্যই ভালো হওয়ার কথা। এবং আমরা স্লাইডে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আকারে রাখি, এবং যেগুলো অনেক মানে একবার ইম্পর্টেন্ট যে টপিক গুলো, ওগুলো আমরা স্টার মার্কিং করি, ঠিক আছে? তো এটা আসলে আমাদের মানে কুইজও থাকে, হোমওয়ার্ক থাকে, সবকিছু কিন্তু থাকে। তোমরা যদি সংযুক্ত না হতে পারো তাহলে কিন্তু এটা পসিবল না আর কি, ঠিক আছে? সো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।